আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ই কমার্স সাইট থেকে কোরবানির গরু কিনে প্রতারণার শিকার হয়েছিলেন বাণিজ্য মন্ত্রীও। করোনায় দেশে 21 জনের মৃত্যু। মঙ্গলবার একদিনে সারা দেশে দেওয়া হবে ৮০ লাখ ডোজ করোনার টিকা। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে রাজনীতিতে আরও নিচে নেমে গেছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে খণ্ডিত তথ্য থাকায় এনসিটিবির চেয়ারম্যান ও সদস্যকে তলব করেছে হাইকোর্ট। এবং নদী দখল মুক্ত করার সময় সরকারি বেসরকারি স্থাপনা দেখা হবে না, জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ই কমার্স সাইট থেকে কোরবানির গরু কিনে প্রতারিত হওয়ার অভিজ্ঞতা জানালেন খোদ বাণিজ্য মন্ত্রী টিপু মুর্শিদ। অনলাইন কেনাকাটার পর গ্রাহক হিসেবে জিম্মি হয়ে পড়েছিলেন বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ নিয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। সম্প্রতি ই ভ্যালি, ই অরেঞ্জ ও আলাদিনের প্রদীপ সহ বেশ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। বিভিন্ন ধরনের অফার এবং দ্রুত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা গ্রাহকদের আকৃষ্ট করছিল। ই কমার্সের নামে যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একটি রেগুলেটরি কমিশন গঠনের তাগিদ দেওয়া হয় আলোচনা সভায়। গরু কিনলাম 1 লক্ষ টাকা, তারপর বসে আছে কবে গরু আমাকে ডেলিভারি দেবে, কবে কি করবো, এইসব চিন্তার মধ্যে আছে। 6-7 দিন পর বলো যে সেই গরু আর নাই, কি হলো সেই গরু আমার জন্য নিয়ে চলে গেছে। আমি মন্ত্রী, আমার যদি গরু না থাকে তাহলে তারপরে বলো 2-3 দিন পর নাসার চিন্তা হবে না, আপনি এটা করবেন। তারপরে আরেকটা গরু দেখাবো, আমাকে ছবি দিয়ে বলে যে এই একটা গরু আপনার নিয়েছে। আচ্ছা কি করা যাবে, আমি তো তাদের হাতে বন্দি, মানে এখন দিলে একটা হয় আর কি, এই 13,000 টাকা করে আমাকে একটা খাসি করে সব কিন্তু তারাই বলছে, আমি শুনেই যাচ্ছি। দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা আরও কিছুটা কমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সবশেষ 24 ঘন্টায় 21 জন কোভিড রোগী মারা গেছেন, যা গত 26 মের পর সবচেয়ে কম। সেদিন 17 জন মারা যান। সর্বোচ্চ 10 জন মারা গেছেন ঢাকা বিভাগে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27,414 জনে। 22,221টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 980 জনের শরীরে। শনাক্তের হার 4.41%। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 15,51,351 জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী মঙ্গলবার সারা দেশে 80 লাখ ডোজ করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ উপলক্ষে 6,000-এরও বেশি কেন্দ্রে একাধিক শিফটে চলবে এই টিকা প্রদান কার্যক্রম। এতে অগ্রাধিকার পাবেন বয়স্ক, প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। তৃণমূল পর্যায়ে করোনার টিকা নিশ্চিত করতে আবারও বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে সারা দেশে 80,000 স্বাস্থ্যকর্মী এই ক্যাম্পেইনের মাধ্যমে 80 লাখ ডোজ টিকা প্রদান করবে। যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ না হবে ততক্ষণ ভ্যাকসিন কার্যক্রম চলবে বলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান মন্ত্রী জাহিদ মালিক। তবে প্রথম 2 ঘন্টা বরাদ্দ থাকবে 50 ঊর্ধ্ব নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য। আমাদের লক্ষ্য 28 তারিখে প্রায় 80 লক্ষ ভ্যাকসিন দেওয়া। আমরা ইতিমধ্যে প্রায় 45 লক্ষ ভ্যাকসিন এর আগে একবার আমরা দিতে সক্ষম হয়েছি। আমাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য এবার আমরা টার্গেট দিয়েছি 80 লক্ষ। মন্ত্রী জানান, প্রথম পর্যায়ের ক্যাম্পেইনে একদিনে 45 লাখ ডোজ টিকা দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর জন্মদিনে 80 লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণে জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। এই বড় কর্মযজ্ঞ যেটা আমরা 28 তারিখে করতে যাচ্ছি, যার প্রস্তুতি আমরা বেশ কিছুদিন যাবৎ নিচ্ছি, এটা সফল হবে যদি আমাদের সাংবাদিক ভাইরা সুন্দর প্রচারণা করেন। আমাদের ডাক্তার, নার্স সকলের সহযোগিতা এই কর্মযজ্ঞ
সফল হবে। এখন পর্যন্ত 5,52,00,000 টিকা দেশে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে 2,42,00,000 এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে 1,60,00,000 মানুষকে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনাকালে প্রায় 52% নারী স্বাস্থ্য পরিচর্যা সামগ্রীর স্বল্পতায় ভুগছেন। এ সময় জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হয় অতিরিক্ত 2,35,000 শিশু জন্ম নিয়েছে। এমন বাস্তবতায় বিশ্ব গর্ভনিরোধ দিবসে বিশেষজ্ঞরা বলছেন, কর্মী সংকটের কারণে দুর্গম অঞ্চলে জন্ম নিয়ন্ত্রণ সেবা পৌঁছানো যাচ্ছে না। তাদের মতে, পরিবার পরিকল্পনায় জীবন রক্ষাকারী পদ্ধতি ব্যবহার বাড়ানো গেলে মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব। শরফুল আলমের রিপোর্ট। 50 বছর আগে একজন মা গড়ে 5 থেকে 7 জন সন্তান জন্ম দিলেও এখন নিচ্ছেন 2 জন। এই সময় জন্মনিরোধ বিভিন্ন সামগ্রী ব্যবহার বেড়েছে 62%। তবে শহরের তুলনায় বস্তি ও গ্রামীণ নারীদের কাছে এখনও গর্ভনিরোধ সামগ্রী যাচ্ছে কম। এই সেবা না পাওয়ার কথাও বলছেন অনেকেই। কি সমস্যা হয় তৃণমূল এলাকায় এবং স্লাম এরিয়াগুলোতে, যেরকম আমাদের রোহিঙ্গা, তারপরে আমাদের যে বস্তি এলাকা যেগুলো আছে সেইগুলোতে কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য খুবই জরুরি দরকার। সেখানে অবশ্যই আমাদের যেটা স্বাস্থ্যকর্মী বাড়ানো। মহামারী করোনায় মা ও শিশু স্বাস্থ্যসেবা সবচেয়ে বেশি ব্যাহত হয়েছে। ইউএন উইমেনের তথ্য অনুযায়ী করোনাকালে প্রায় 52% নারী স্বাস্থ্য পরিচর্যা সামগ্রীর স্বল্পতায় ভুগেছেন। সময়মতো জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী না পাওয়ায় দেশে গত 2 বছরে প্রায় 2,35,000 অতিরিক্ত শিশু জন্ম নিয়েছে, যাদের বেশিরভাগেরই জন্ম বাসায় ও অদক্ষ দাত্রীদের কাছে। জন্ম নিয়ন্ত্রণ সেবাগুলো কেন্দ্রে পৌঁছানোর জন্য সবচেয়ে প্রথম যে বাধাটা, সেই বাধাটা হচ্ছে আমাদের কর্মীর স্বল্পতা। কর্মীর স্বল্পতার পাশাপাশি আমাদের এই চ্যালেঞ্জের মধ্যে আছে দুর্গম এলাকায় আমাদের এই সেবাগুলো নিয়ে যাওয়া। অনাকাঙ্ক্ষিত কারণেই গর্ভধারণ হয়েছে, সংখ্যা বেড়েছে এবং সেটিকে আমাদের সেবা বা অ্যাড্রেসও করতে হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক প্রসবের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর তাহলেই মাতৃস্বাস্থ্য কৌশল অনুযায়ী 2030 সালের মধ্যে প্রাতিষ্ঠানিক প্রসব 47 থেকে বেড়ে 85% উন্নীত করা সম্ভব বলে মনে করেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার সমালোচনা করে বিএনপি রাজনীতিতে আরও এক ধাপ নিচে নেমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে অসহায়দের মধ্যে রিকশা বিতরণ ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। রোহিঙ্গা প্রত্যাবাসন ও করোনার টিকা নিয়ে জাতিসংঘে প্রধানমন্ত্রী জোরালো বক্তব্য রাখলেও বিএনপি ব্যর্থতার অভিযোগ করছে বলেও দাবি করেন তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজন করে আলোচনা সভার। জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা ও অর্জন নিয়ে বিএনপি নেতাদের নেতিবাচক মন্তব্যের সমালোচনা করেন দলের নেতারা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিশ্ব নেতারা ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সরকার ও শেখ হাসিনার সাহসিকতা এবং দূরদর্শিতা নিয়ে প্রশংসা করলেও বিএনপি তা স্বীকার করতে চায় না। আমার অবাক লাগে মির্জা ফখরুল বলে এই সফরে কোনো অর্জন নেই। মির্জা ফখরুল সাহেব দুনিয়ার কোনো খবর রাখেন না। জাতিসংঘের অধিবেশনে প্রত্যেকটি ফোরামের বক্তব্য, মূল অধিবেশনে শেখ হাসিনার বক্তব্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। বিএনপি দেশে আবারও জ্বালাওপোড়া ও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে বলেও এ সময় অভিযোগ করেন আওয়ামী লীগ নেতারা। পেছন দরজা দিয়ে ক্ষমতায় আসবার স্বপ্ন দেখুক, ওদের সেই স্বপ্ন দিবা স্বপ্নেই পরিণত হবে। এই মিথ্যাচার বিভ্রান্তি করে দেশকে অস্থিতিশীল করার যে অশুভ চক্রান্তে লিপ্ত আছে, এদের বিরুদ্ধে সজাগ থাকতে। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অসহায়দের মাঝে রিকশা তুলে দেন দলের নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সরকারের কোনো অর্জন নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, নিজেদের নেতিবাচক দিকগুলো আড়াল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে মিথ্যাচার করেছেন। কৃষক দলের নতুন কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।
রোহিঙ্গা ইস্যুকে নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন বা সরকার বলুন, তারা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। মিথ্যাচার করেছেন, যে মিথ্যাচারগুলো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি তার সম্পর্কে যে সমস্ত বক্তব্য পত্র পত্রিকায় বা মিডিয়াতে উঠে এসেছে সেটাকে খণ্ডন করবার জন্য তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে অনেকগুলো নেতিবাচক কথা বলেছেন, যার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় শনিবার সকালে ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। এর আগে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে ভুল ও খণ্ডিত তথ্য থাকায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান ও একজন সদস্যকে তলব করেছে হাইকোর্ট। আগামী 10 নভেম্বর তাদের সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি এই আদেশ দেয়। একই সাথে পাঠ্যপুস্তকে ভুলের জন্য সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে। হুমায়ুন চিশতির রিপোর্ট। নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছে দলীয় নেতা, হবে আওয়ামী লীগের সভাপতি। আরেক জায়গায় তাকে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি বলা হয়েছে। যদিও স্বাধীনতার ঘোষণাপত্রে শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি। একই বইয়ে সংবিধানের 11 অনুচ্ছেদের লাইনও ভুলভাবে তুলে ধরা হয়েছে। একইভাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বঙ্গভবনকে লেখা হয়েছে প্রেসিডেন্ট ভবন। এমন অনেক ভুল সংশোধন করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিকে চিঠি দিলেও কোনো সমাধান হয়নি। গত 6 সেপ্টেম্বর হাইকোর্টের দ্বারস্থ হন এক অভিভাবক। প্রাথমিক শুনানি শেষে রুল জারির পাশাপাশি এনসিটিবির চেয়ারম্যান ও একজন সদস্যকে তলব করে উচ্চ আদালত। এই ধরনের দায়িত্বহীন এবং দায়সারা প্রকাশ পাঠ্যপুস্তকের এগুলো কেন অবৈধ নয় এই মর্মে রুল দিয়েছে এবং এইগুলো সংশোধনের জন্য কার্যকর ব্যবস্থা কেন নেওয়া হবে না সেটাও রুল দিয়েছেন। এছাড়া আগামী 10ই নভেম্বর পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মেম্বার ওনাদের দুজনকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য মহামান্য আদালত নির্দেশ দিয়েছেন। মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় থাকার পরও পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ নিয়ে এত ভুল দুঃখজনক বলে মন্তব্য করেন আদালত। রুলের জবাবে সন্তুষ্ট না হলে প্রয়োজনে শিক্ষা সচিবকে তলব করা হবে বলেও জানান হাইকোর্ট। বঙ্গবন্ধু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম মহামান্য রাষ্ট্রপতি, এটা তো প্রশ্ন থাকে না। ওনাকে নিয়ে যদি তথ্য বিকৃতি হয় তাহলে এটা তো গ্রহণযোগ্য না। মুক্তিযুদ্ধের পক্ষে সরকার ক্ষমতায় আছেন এবং তারা চেষ্টা করছেন, তার মধ্যে কারা রয়েছেন এরকম কাজগুলি করছেন, কারই উদ্দেশ্যে কেন করছেন, এই তদন্ত হওয়ার দরকার। শিক্ষা সচিব, এনসিটিবির চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। নদী দখলমুক্ত করার সময় সরকারি বেসরকারি স্থাপনা দেখা হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বছরের পর বছর ধরে দখল হওয়া স্থাপনা অপসারণ করতে আরও সময় প্রয়োজন। জাতীয় ক্রীড়া পরিষদে নদী দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। আদিন সজীবের রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো ভালো নেই, দখল দূষণে নদী হারাচ্ছে তার সৌন্দর্য। নদীরক্ষা কমিশনের তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে বেশি নদী দখলদার এখন খুলনা বিভাগে 11,245 জন, ঢাকা বিভাগে এ সংখ্যা 8,890, বরিশালে 8,611, ময়মনসিংহে 4,848, চট্টগ্রামে 4,704, রংপুরে 2,760 এবং রাজশাহীতে 2,044 জন দখলদার আছে। নদী দখলদারের সংখ্যায় সবচেয়ে কম সিলেটে 2,044। কমিশনের প্রতিবেদন অনুযায়ী সারা দেশে উচ্ছেদ হয়েছে 18,579টি। অনেক হয়তো বিত্তশালী মানুষ নদীর পাড়ে গিয়ে তাদের কলকারখানা তৈরি করে, তারা মনে করেছে যে না, এটা দখল না, এটা মনে হয় আমার, এটা প্রাপ্য, এটা আমার অধিকার। এটা তো রাতারাতি এই দখল মুক্ত করা বা অপসারণ করা সম্ভব নয়, তবে আমরা কাজ করছি।
অবৈধ দখল উচ্ছেদের জন্য বছরব্যাপী অনেক কার্যক্রম ঘোষণার পরেও থামছে না দখল। আলোচকরা বলছেন, নদী বাঁচাতে সরকারি সব সংস্থাকে একসাথে কাজ করতে হবে। ফুড ডিপার্টমেন্ট ওনারা আমাদের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি জুড়ে দিলেন। তারা নদীর মধ্যে স্থাপনা নির্মাণ করলেন, সাইলো বানাবেন। আপনি সরকারি কর্তৃপক্ষ, আপনি এই আইন ভঙ্গ করবেন কেন আপনারা? তারা উত্তরে খুব ভালো কথা বলছেন যে নদীকে রক্ষা করা যেরকম দরকার, জনগণকে অনাহার থেকে রক্ষা করা সেরকমই দরকার। এইরকম খোরা যুক্তি দিয়ে চলবে না। এই জেলা প্রশাসনের মাধ্যমে কারা এই বিষয়গুলোকে দখল করে আছে, জবরদখল করে আছে, তাদেরকে চিহ্নিত করে সেখান থেকে উৎখাত করার জন্য সমন্বিত কার্যক্রম অবশ্যই নিতে হবে। নদী রক্ষায় জেলা পর্যায়ের প্রশাসনকে আরও তৎপর হওয়ার তাগিদ দেন আলোচকরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লায় মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আদালতে হাজিরা দিয়েছেন। দুপুরে কুমিল্লার 7 নম্বর আমলি আদালতে হাজিরা দেন তারা। শুনানি শেষে আগামী 23 ডিসেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন বিচারক ইরফানুল হক চৌধুরী। পরে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়। আগামী মঙ্গলবার থেকে পুরোপুরি চালু হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের RT-PCR ল্যাব। এই তথ্য জানিয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম বলেছেন, ওই দিন থেকে বিমানবন্দরের ল্যাবেই করোনা পরীক্ষা করতে পারবেন বিদেশগামীরা। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, আগামী বছর চূড়ান্ত হবে পর্যটন ব্যবস্থার উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা। ইকরামুল হক সামের রিপোর্ট। বিমানবন্দরে RT-PCR ল্যাব বসিয়ে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা করার সরকারি সিদ্ধান্ত হয় গত 6 সেপ্টেম্বর। ওই দিন মন্ত্রিসভার বৈঠকে 2-3 দিনের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। যদিও তার বাস্তবায়ন হয়নি 20 দিনেও। চলছে ল্যাবের পরীক্ষামূলক কার্যক্রম। সম্মিলিতভাবে আমরা কাজ করে একটা ব্যবস্থাপনা তৈরি করেছি আমাদের বিমানবন্দরের ভিতরে। টেস্ট রান দিয়ে যদি এটা সাকসেসফুল হয় এবং সেফ ডিক্লেয়ার করে আমরা এয়ারলাইনগুলোকে অবহিত করব এবং আশা করছি 28 তারিখের থেকে, কারণ যেহেতু 48 ঘন্টা আমাদেরকে সময় দিতে হবে একটা এয়ারলাইনকে টিকিট কাটা, এবং টিকিট কাটাটা শুধু না, এটা প্রত্যেকের যাত্রীকে 48 ঘন্টা পূর্বে তাদের PCR টেস্ট করতে হবে। আশা করছি 2-3 দিনের ভিতরেই মানে পুরোপুরিভাবে যাত্রা শুরু হয়ে যাবে। তবে ইতিমধ্যে কিন্তু অলরেডি যাত্রা হয়েছে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে আমরা যেন দ্রুত বাস্তবায়ন করি। সেজন্য কিন্তু আমরা একটা টেস্ট কেসেস আমরা কিন্তু 46%কে অলরেডি পাঠিয়েছি। সচিবালয়ে পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেন, করোনা পরিস্থিতিতে বিমানবন্দর ব্যবস্থাপনায় দৃষ্টান্ত দেখিয়েছে সরকার। করোনায় ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্পের উন্নয়নে পরিকল্পনা তুলে ধরেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী। 2022 ডিসেম্বরের মধ্যে এই মাস্টার প্ল্যানের কাজ সমাপ্ত হবে বলে আমরা আশা করি। যেখানে যে জিনিসটা দরকার ইকো ট্যুরিজমকে মেনটেন করে তারা পরিকল্পনা, ওয়ান স্টপ সার্ভিস কোথায় দরকার সমস্ত কিছু উল্লেখ করে তারা সুপারিশ করবে। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন, এই প্রতিপাদ্যে সোমবার পালিত হবে বিশ্ব পর্যটন দিবস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্দোলন ও সংগ্রামের জীবন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে কানাডিয়ান ইউনিভার্সিটি আয়োজিত সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। 3 দিনের এই প্রদর্শনীতে শেখ হাসিনার বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবন তুলে ধরা হয়েছে। গণতন্ত্রের প্রতি যে বিশ্বাস, মানুষের শক্তির প্রতি যে বিশ্বাস, মানুষের সমর্থনের প্রতি যে বিশ্বাস, যে তার রাজনীতির মূল চালিকা শক্তি, সেটা তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখনও আমরা তার বক্তব্যে তার সুস্পষ্ট প্রতিফলন সেখানে দেখতে পাচ্ছি। আজকে যে ভিতের উপর তিনি 4 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, সেই ভিতটি অতি কষ্টে তিনি রচনা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন 28 সেপ্টেম্বর দেশের প্রথম ফিচার লেংথ অ্যানিমেশন চলচ্চিত্র মুজিব আমার পিতার প্রিমিয়ার শো হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর রচনা শেখ মুজিব আমার পিতা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। এ সময় নতুন প্রজন্মের শিশু কিশোরদের কাছে বঙ্গবন্ধুর জীবনের গল্প পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। যে চলচ্চিত্রটি আমরা আপনাদের সামনে
প্রদর্শন করলাম, সেটাও উদ্দেশ্য ছিল যে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, তারুণ্য, রাজনৈতিক, ব্যক্তিগত, পারিবারিক জীবনকে আমাদের শিশু কিশোরদের কাছে তুলে ধরা এবং তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করা, যেন বঙ্গবন্ধুর আদর্শটা বুকে ধারণ করে একটা দেশপ্রেমিক প্রজন্ম সাহসিকতার সাথে তাদের জীবন সংগ্রামেও সফল হয়। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করতে চাইলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি একথা জানান। ডক্টর রাজ্জাক আরও বলেন, দলকে সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ করে নতুন ও শিক্ষিত তরুণ সমাজকে নেতৃত্বে আনা হবে। এই স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে যাদের পায়ের নিচে মাটি নাই, এই বিএনপি বারবার বলছে তত্ত্বাবধায়ক সরকার, বারবার বলছে নিরপেক্ষ সরকার এবং তার জন্য আন্দোলন করবে। আমরা মনে করি যে আমরা রাজনৈতিকভাবে এগুলোকে মোকাবেলা করব। বাংলাদেশে অবশ্যই সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, নির্বাচন কমিশনের নেতৃত্বে। বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সভায় প্রয়াত এই সাংবাদিকের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক গোলাম রহমান, সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ, নাইমুল ইসলাম খান ও মুন্নি সাহা। পর্যটন কেন্দ্র খুলে দেওয়ায় আবারও মুখরিত হতে শুরু করেছে প্রকৃতি কন্যা শ্রীমঙ্গল। পর্যটকদের দৃষ্টি কেড়েছে ভুড়ভুড়িয়া ছড়ার পাড়ে কাশফুলের সাদা বন। নয়নাভিরামী দৃশ্য দেখার পাশাপাশি ছবি তুলতে এই বালুচরে জড়ো হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। মৌলভীবাজার থেকে সৈয়দ মোহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। দুই পাশে সবুজ চায়ের বাগান, তার মাঝ দিয়েই বয়ে চলেছে ছড়া। এরই কোল ঘেঁষে জেগে ওঠা বালুচরে ফুটেছে শরতের বার্তা নিয়ে আসা কাশফুল। ছড়ার পাশে প্রায় 1 কিলোমিটার এখন শুভ্র চাদরে ঢাকা। শহর থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে ভানুগাছ সড়কের পাশে বেলতলি সংলগ্ন ভুড়ভুড়িয়া ছড়ার পাশে এই কাশফুলের বালুচর। প্রতি বছর আগস্টের শেষের দিক থেকে অক্টোবরের প্রথম দিকে এ ফুল ফোটা শুরু হয়। এই 2 মাস তাই এখানে পর্যটক এবং স্থানীয় মানুষের ভিড় লেগেই থাকে। বৃষ্টির মধ্যে তো অসম্ভব সুন্দর লাগছে, আর মনে হচ্ছে কাশ ফুলের এই বাগান মনে হচ্ছে কেউ যেন চাষ করে রেখেছে, এত সুন্দর লাগছে। ছড়ার পানিও পায়ে লাগানো যায় হাঁটু পর্যন্ত, বাচ্চারা খুবই আনন্দ পায়। কেবল স্থানীয়রা নন, অল্প পানির পাহাড়ি ছড়া আর এর 2 পাড়ে কাশফুলের সাদা বন দেখতে প্রতিদিনই এখানে জড়ো হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থী। প্রচুর পর্যটক আসছে, স্থানীয় মানুষজন এখানে আসছে, ছবি তুলছে, ঘুরছে। খুব একটা পর্যটনের একটা নতুন মাত্রা নিয়ে এসেছে এই কাশফুলের বালুচর। ঢাকা থেকে অনেক পর্যটক এইখানে ঘুরতে আসছে, আর এই জায়গাটা যদি আরো কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি পায় তাহলে আরো পর্যটক বৃদ্ধি পাবে। এদিকে পর্যটক আসা শুরু করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শ্রীমঙ্গলের পর্যটন সম্পৃক্ত ব্যবসায়ীরা। সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যটন স্পট উপভোগ করার তাগিদ জেলা পুলিশের। পর্যটক আসতে শুরু করেছে এবং বুকিংয়ের জন্য আমরা প্রচুর ফোন পাচ্ছি। আমরা তাদেরকে সবসময় ওয়েলকাম জানাই। এই মহামারীর মধ্যেও তারা নিজস্ব স্বাস্থ্যবিধি মেনে আসবেন। করোনাকাল কাটিয়ে আবারও সব স্বাভাবিক হবে এমন প্রত্যাশা পর্যটক এবং পর্যটন সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মাইলুর সাথে তরুণদের খেলার মাঠে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। গাজীপুরের ফর্টিস স্পোর্টস ক্লাব মাঠে নেসলে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে ক্রিকেট সামগ্রী বিতরণের সময় তিনি এই আহ্বান জানান। এ সময় প্রতিষ্ঠানটির নতুন পণ্য মাইলো 3-in-1 বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়। এটি তরুণ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করে নিজের সেরাটা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবিয়ু ইক্রেমা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
জার্মানির সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। পার্লামেন্টের 558 আসনে 53টি রাজনৈতিক দলের প্রায় 5,000 প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। একই সাথে সরকার প্রধান বা চ্যান্সেলরও নির্বাচিত করবেন 16টি প্রদেশের 6 কোটিরও বেশি ভোটার। প্রত্যেক ভোটার 2টি করে ভোট দিতে পারবেন একটি প্রার্থীকে অন্যটি দলকে। জার্মানিতে ভোট দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি স্বাধীন ভোটাররা। বুথ বা ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য দরকার পড়েনি পুলিশ কিংবা সেনাবাহিনীর। নির্বাচনে ভরাডুবি হতে পারে দীর্ঘ 16 বছর ধরে ক্ষমতায় থাকা ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের। এর বিপরীতে পরিবেশবাদী সবুজ দলের প্রধান আনানেলা ভরবেগের চ্যান্সেলর হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি। নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র প্রার্থী এই দলেরই শাহাবুদ্দিন মিয়াও বিজয়ের ব্যাপারে আশাবাদী। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ও চীনের হারবিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা গবেষণা বিষয়ে এক সমঝোতা স্মারক সই হয়েছে। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মেজবাহ কামাল, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান রায়হান আজাদ, অধ্যাপক আরিফাতুল কিবরিয়া উপস্থিত ছিলেন। চীনের হারবিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিউ জিয়া ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন। স্মাইলি সিভিক ডে উপলক্ষে মাস্ক বিতরণ করেছে ইসলামী মুসলিম কমিউনিটি বাংলাদেশ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় স্মাইলি জামায়াত খানা সেন্টার থেকে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়। বাংলাদেশ সহ বিশ্বের 30টি দেশে এই কর্মসূচি পালন করল সংস্থাটি। কর্মসূচিতে সহায়তা দিয়েছে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের এজেন্সি সমূহ, বেক্সিমকো রিওলো এবং মিশন সেভ বাংলাদেশ। ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও সূচক কমেছে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 13 পয়েন্ট কমে 7,237 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সরিয়া সূচক 6 ও 30 সূচক 7 পয়েন্ট কমেছে। দিন শেষে লেনদেন হয় 2,257 কোটি 29 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 374টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 113টির, কমেছে 230টির এবং অপরিবর্তিত রয়েছে 33টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এবারে পার্টেক্স খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী 7 অক্টোবর শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। করোনা মহামারীর কারণে এই সিরিজও হবে জৈব সুরক্ষা বলয়। দেশের মাটিতে আফগানদের বিপক্ষে 3-2 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলেও টেস্ট হেরে যায় বাংলাদেশ যুব দল। 15 অক্টোবর হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। পরের ম্যাচগুলি হবে 18, 20, 23 এবং 25 অক্টোবর। তবে সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে হচ্ছে এই সিরিজ। স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের সাথে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজ মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে মাত্র একবার শট নিতে পেরেছে কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে আক্রমণাত্মক ফুটবলে বারবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে ভিয়ারিয়াল, তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় আর রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়ার দৃঢ়তায় গোল পায়নি তারা। রিয়াল মাদ্রিদের হয়ে গোল করতে ব্যর্থ হন করিম বেনজেমা ও এডের মিলিতাওরা। এতে এবারের লিগে প্রথমবারের মতো ঘরের মাঠে পয়েন্ট হারায় লস ব্লাঙ্কোরা। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে 3-3 গোলে রুখে দিয়েছে ব্রেন্টফোর্ড। 74 বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে ফেরা দলটি 27 মিনিটেই চমকে দেয় ইয়র্গেন ক্লপের দলকে। ইথান পিনকের গোলের পর অলরেডদের সমতায় ফেরান পর্তুগিজ তারকা ডিয়েগো জটা। এরপর প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে 100তম গোল করে দলকে লিড পাইয়ে দেন মোহাম্মদ সালাহ। তবে 9 মিনিটের মধ্যে স্বাগতিকদের আবারও সমতায় ফেরান ভিটালি ইয়ানেলটা। কার্টিস জোন্সের গোলে 67 মিনিটে ব্যবধান 3-2 করে লিভারপুল। তবে ফ্রেঞ্চ ফুটবলার ইয়োওয়ানে উইসা সমতা ফিরে লিভারপুলকে হতাশ করে। যদিও 14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই আছে তারা, তবে 1 পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি। বিকেএসপিকে হারিয়ে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। ধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমনেশিয়ামে প্রতিযোগিতার ফাইনালে নৌবাহিনী 63-35 পয়েন্টে বিকেএসপিকে হারায়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ফেডারেশনের সভাপতি ডাক্তার মোস্তফা জামাল মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এ কে সরকার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নওগাঁকে 27-15 গোলে হারিয়ে জাতীয় যুব বালিকা হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড়। রাজধানীর পল্টনে এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমার্ধে বিজয়ী দল এগিয়েছিল 13-8 গোলে। সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হামিদ আলী, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ওয়ালটনের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত হল রুচি নিবেদিত নৌকা বাইচ। আটঘরিয়ার গৌরী চিকোনাই নদীতে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। হাজারো মানুষ এই নৌকা বাইচ উপভোগ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার। ই কমার্স সাইট থেকে কোরবানির গরু কিনে প্রতারণার শিকার হয়েছিলেন বাণিজ্য মন্ত্রীও। করোনায় দেশে 21 জনের মৃত্যু। মঙ্গলবার একদিনে সারা দেশে দেওয়া হবে 80 লাখ ডোজ করোনার টিকা। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে রাজনীতিতে আরও নিচে নেমে গেছে বিএনপি, বলছে আওয়ামী লীগ। পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে খণ্ডিত তথ্য থাকায় এনসিটিবির চেয়ারম্যান ও সদস্যকে তলব করেছে হাইকোর্ট। এবং নদী দখল মুক্ত করার সময় সরকারি বেসরকারি স্থাপনা দেখা হবে না, জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।